বর্তমানে ফ্রিজের ভিতরে টেম্পারেচার 16 ডিগ্রি সেলসিয়াস। তবে ফ্রিজের বিল্ড কোয়ালিটি যদি আরও ভালো হয় এবং পেল্টিয়ার মডিউল যদি আরও 2-1টা ব্যবহার করা যায়, তাহলে ফ্রিজের টেম্পারেচার আরও নিচে নামানো সম্ভব। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিনি এই ফ্রিজটি আরও উন্নত কিভাবে করা যায়। মিনি এই ফ্রিজটি আপনারা কিভাবে তৈরি করবেন তা নিয়ে একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তবে সে ভিডিওতে এই ফ্রিজে এক্সট্রা কোনো প্রযুক্তি দেওয়া ছিল না। তবে এই ভিডিওতে মিনি এই ফ্রিজটিতে বাড়তি কিছু প্রযুক্তি দেওয়া হয়েছে, যেমন ফ্রিজটি অন করার সাথে সাথে 45 মিনিট ফ্রিজটি চলবে, চলার পরে 10 মিনিটের জন্য ফ্রিজটি অফ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেলে ফ্রিজটি আবারও চালু হবে এবং 45 মিনিট ধরে চলবে, আর এইরকমভাবেই চলতে থাকবে। আচ্ছা, তো এই সিস্টেমটি আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেটিই দেখাবো এই ভিডিওতে। আর এই সিস্টেমটি যে শুধু এই মিনি ফ্রিজের জন্য তা কিন্তু না, আপনারা এই সিস্টেমটি অন্য কোনো সাইডেও ব্যবহার করতে পারেন। আর এই রকমের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর সবাই কিন্তু ভিডিওতে লাইক দিবেন। ও হ্যাঁ, আর এই ফ্রিজটি কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ফ্রিজটি তৈরি করা ছিল এই পর্যন্ত, আর এখন এই ফ্রিজটি অটোমেটিক সিস্টেম করব। প্রথমেই টেম্পারেচার মিটার এখান থেকে সরিয়ে ফেলব। তারপরে ফ্রিজের উপরের এই কভারটি সরিয়ে ফেলব। এবার এইরকম একটি প্লাস্টিক বোর্ড নেব, আর এই বোর্ডটি ঠিক এখানে আঠার সাহায্যে লাগিয়ে দিব। এবার এখানে ESP8266 একটি মডিউল নিয়ে নিব। তারপরে একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল নিয়ে নিব এবং সবশেষে এখানে 5 ভোল্টেজের একটি রিলে নিয়ে নিব। আর এই টেম্পারেচার মিটারটি ঠিক এখানে বসিয়ে দিব। সার্কিটটি তৈরি করব ঠিক এইভাবেই। ভিডিওটি না টেনে দেখে সম্পূর্ণ দেখবেন, এতে কানেকশনগুলি বুঝতে সহজ হবে। প্রথমেই এখান থেকে সকেটগুলি খুলে নিব। এবার এখানের এই ফ্যান চালানোর জন্য যে সকেটটি ব্যবহার করেছিলাম, এই সকেট থেকে 2টি তার বের করে নিব, পজিটিভ এবং নেগেটিভ। এই 2টি তার এখন ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলের ইনপুটের পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে দিব। এরপরে মডিউলটির আউটপুটে 2টি করে পজিটিভ এবং নেগেটিভ তার সোল্ডার করে নিব। বর্তমানে এখানের কাজ শেষ, তাই সকেটগুলি আবারও আগের জায়গায় লাগিয়ে দিচ্ছি। তবে এখানে একটু কাজ বাকি আছে, সেটা পরে করব। আর স্টেপ ডাউন মডিউলটি আমি এখানে ডাবল সাইড ফোম টেপের সাহায্যে আটকিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এবার ইএসপি আপনারা কিভাবে কানেকশন করবেন সেটি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ইএসপির এপাশে 2টি পিন দেখতে পাচ্ছেন, একটি পিনে জি লেখা এবং আরেকটি পিনে VIN লেখা। আর এই VIN পিনে ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলের আউটপুটের পজিটিভ তার লাগিয়ে দিতে হবে। আর এখানে জি নামে যে পিনটা, এই পিনে লাগিয়ে দিতে হবে ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলের আউটপুটের নেগেটিভ। আর মডিউলের এপাশে D1 পিন থেকে একটি তার সোল্ডার করে নেব। আর এই সকল কানেকশন করার আগে ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলের আউটপুটের ভোল্টেজটি আপনাকে 5 থেকে 6 ভোল্টেজে সেট করে নিতে হবে। ভোল্টেজ সেট করা হয়ে গেলে যেভাবে কানেকশনগুলি করতে বলেছিলাম ঠিক সেভাবেই এখন কানেকশনগুলি করে নিচ্ছি। আচ্ছা, তো এবার এখানে রিলের কানেকশনটি করে ফেলব। প্রথমেই এখানে 1N4007 নাম্বারের একটি ডায়োড নিয়ে রিলের এই 2টি পিনের সঙ্গে সোল্ডার করে দিব। আর ডায়োডের সিলভার কালার প্রান্তটি কোন দিকে আছে সেটা একটু লক্ষ্য করবেন। এবার এখানে BC547 নাম্বারের একটি ট্রানজিস্টরের প্রয়োজন হবে। আর এই ট্রানজিস্টর ঠিক এইভাবে রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। ট্রানজিস্টরটি কোন দিক করে লাগানো আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। 1K এই রেজিস্টরটি এখন ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এরপরে রেজিস্টরের অপর প্রান্তটি ইএসপি মডিউলের D1 থেকে যে তারটি এসেছে সে তারের সঙ্গে সোল্ডার করে দিলাম। বাকি থাকলো ট্রানজিস্টরের 3 নাম্বার পিন। আর এই 3 নাম্বার পিনের সাথে ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলের আউটপুটের নেগেটিভ তারটি সোল্ডার করে দিলাম। আর রিলের এপাশে যে পিনটি আছে, এই পিনের সাথে ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলের আউটপুটের পজিটিভ তার সোল্ডার করে দিচ্ছি। এবার এখানে রিলের মাঝখানের এই পিনের সাথে একটি লাল তার সোল্ডার করে নিচ্ছি। আচ্ছা, তো সকেটের এখানে একটু কাজ বাকি আছে যা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আর সেজন্য সকেটগুলি আবারও খুলে নিলাম। এরপর এখান থেকে কুলিং ফ্যানের এই নেগেটিভ তারটি খুলে নিব।
আর এ পাশের এই সকেট থেকে পেল্টিয়ারের নেগেটিভ এই তারটি খুলে ফেলব। এবার কুলিং ফ্যান এবং পেল্টিয়ারের নেগেটিভ তার একত্র করে নিচ্ছি, মানে যে দুইটি নেগেটিভ তার সকেট থেকে খুলে নিলাম সেই দুইটি তার একত্র করে নিয়েছি। এখন এই দুইটি তার রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। আর দুইটি সকেটের নেগেটিভ পিন একটি তারের সাহায্যে একত্র করে দিব। এখন রিলের কমন পিন থেকে আসা লাল এই তারটি সকেটের নেগেটিভ পিনের সঙ্গে সোল্ডার করে দিব। দুইটি সকেটের যে কোনো একটি সকেটের নেগেটিভ পিনে এই তারটি সোল্ডার করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো এবার এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এলইডি নিয়েছি, আর ঠিক এইভাবে এলইডির নেগেটিভ পিনটি রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। সোল্ডার করা হয়ে গেলে বাড়তি এই পিনগুলি উপরের দিকে বাঁকা করে নিব, যাতে পরবর্তীতে এসব পিনে সোল্ডার করতে সহজ হয়। আর এই পিনটির সাথেই কিন্তু এলইডির পজিটিভ পিন সোল্ডার করে দিতে হবে। তবে এলইডির সাথে একটি 1K রেজিস্টর ব্যবহার করতে হবে। এখানে আমি রিলেটি সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার এলইডির পজিটিভ পিনের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডার করে নিব। আর রিলের এ পাশে যে পিনটি বাঁকা করে নিয়েছিলাম এর সাথে রেজিস্টরের অপর প্রান্তটি সোল্ডার করে দিচ্ছি। সবশেষে এখানে টেম্পারেচার মিটারটি বসিয়ে দিব। আপনারা চাইলে ফ্রিজের ভিতরে এরকম ছোট একটি কুলিং ফ্যান লাগাতে পারেন, তবে আমি বলবো এই ধরনের ছোট কুলিং ফ্যান লাগানোর কোনো প্রয়োজন নেই। এই ফ্যানটি আমি ফ্রিজের ভিতরে লাগিয়েছি এবং ভিডিওর শেষেও ফ্যানটি লাগানো থাকবে। কিন্তু আমি লক্ষ্য করেছি ফ্যানটি যতক্ষণ পর্যন্ত চলেছে ততক্ষণ পর্যন্ত ফ্রিজের ভিতরে তাপমাত্রা ছিল 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমি ফ্যানটির লাইন বিচ্ছিন্ন করে দেই। আর বিচ্ছিন্ন করার একটু পরেই ফ্রিজের ভিতরের টেম্পারেচার হলো 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। তাই আমি বলবো ফ্রিজের ভিতরের এই কুলিং ফ্যানটি লাগানোর প্রয়োজন নেই। আর তাই ফ্যানের কানেকশনটি করা আমি আর দেখাচ্ছি না। সকল কানেকশন করা শেষ। এখন ফ্রিজটি পরিচালনা করার জন্য ইএসপি বোর্ডে একটি প্রোগ্রাম আপলোড করে দিতে হবে। আর তা আপলোড করার জন্য এখানে একটি ডেটা কেবল নিয়েছি। ইএসপিতে যেহেতু আমি কোড আপলোড করব মোবাইল ফোন দিয়ে, তাই এখানে একটি ওটিজি ব্যবহার করছি। এবার ডেটা কেবলের এই প্রান্ত ইএসপি বোর্ডের সাথে কানেক্ট করব, আর এই প্রান্তটি ফোনের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে প্রথমেই কোডটি কপি করে নিব এবং আরডিনো ড্রয়েড অ্যাপের সাহায্যে কোডটি আপলোড করে দিব। কোড আপলোড করা হয়ে গেছে। এবার ফ্রিজটি চালু করা যাক, দেখা যাক এটি সঠিকভাবে চলে কিনা। আচ্ছা, তো এখানে আমি 12 ভোল্টেজের দুইটি চার্জার লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ফ্রিজটি চালু হয়ে গেছে। এখন ফ্রিজটি 45 মিনিট ধরে চলবে, তারপরে 10 মিনিটের জন্য অফ থাকবে। 10 মিনিটের পরে আবার 45 মিনিটের জন্য চলবে, তারপরে আবারও 10 মিনিটের জন্য অফ থাকবে। আর এইভাবেই ফ্রিজটি চলতে থাকবে। এখন দেখা যাক এটি সঠিকভাবে কাজ করে কিনা। ফ্রিজটি যেহেতু চালু আছে তাই ফ্রিজের ভিতরে ঠান্ডা হওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ফ্রিজের টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। যখন 45 মিনিট হয়ে যাবে তখন কিন্তু এই বাতিটি নিভে যাবে, আর সার্কিটের এই বাতিটি সবসময় জ্বলে থাকবে। ফ্রিজটি চালু করার পরে 45 মিনিট হতে আর মাত্র কয়েকটা মিনিট বাকি আছে। আর এখন পর্যন্ত ফ্রিজের ভিতরের টেম্পারেচার 16 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে বাতিটি নিভে গেল। এর মানে হচ্ছে এখন ফ্রিজটি অফ থাকবে 10 মিনিটের জন্য। 10 মিনিটের পরে ফ্রিজটি আবারও চালু হবে 45 মিনিটের জন্য। আর ঠিক এইভাবেই এই ফ্রিজটি চলতে থাকবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। এই ফ্রিজটা যে আপনারা প্রফেশনালভাবে ব্যবহার করবেন তা কিন্তু হবে না। এটি একটি পরীক্ষামূলক ভিডিও। তবে কিছু সময়ের জন্য এই ফ্রিজটি আপনারা ব্যবহার করতে পারবেন। তার কারণ হচ্ছে এই ফ্রিজটি যতক্ষণ পর্যন্ত চালু থাকে
ততক্ষণ পর্যন্ত এর ভিতরে টেম্পারেচার ঠিক থাকে। ফ্রিজটি বন্ধ হওয়ার সাথে সাথে অতি দ্রুত এর ভিতরে টেম্পারেচার বাড়তে থাকে।